দুপুরে মাত্র খেতে বসেছি, এমন সময় শাশুড়ি মা হঠাৎ করে বলে বসলেন, এটা তোমার বাপের বাড়ি না, এত আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে। আমি সরু চোখে শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললাম, আপনার কথায় আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো, খিদে সহ্য হয় না আমার। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবা, যা মুখে আসছে তাই বলতেছো, তোমার বাপ মা তোমাকে কিছু শেখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, আমি খুব শান্ত গলায় বললাম, এটা আপনারও বাপের বাড়ি না, আর তাছাড়া আপনাকে তো কেউ শেখায়নি যে কাউকে না খাইয়ে রাখতে হয় না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার এত সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, সাহসের কি হলো এখানে? শাশুড়ি বললেন, তোমার মধ্যে সামান্য ভদ্রতাটুকুও নেই, একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার জানা নেই? মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কি করে? যতদূর মনে পড়ে আমার মা খাবার নিয়ে কখনো কোনোদিন খোঁটা দেয়নি, কথা শোনায়নি, খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি। এখন তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এই ঘটনা এখানেই শেষ হবে না। একান্নবর্তী পরিবারে কখনো দুই এক কথায় ভালো করে সমস্যার সমাধান হয় না। হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম। যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি মা বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটাই তারা স্মার্টনেস মনে করে। বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন। কাকে বলতেছিলেন সেটা আমি আর দেখতে গেলাম না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার দরজাটা বন্ধ করে দিলাম। মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সে বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। আমার স্বামী সবেমাত্র বিসিএস পাশ করেছেন। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন, কারণ সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনো হাতছাড়া করবেন না। আমার বাবাও করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা চাকরিজীবীর সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আর এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন আমার বাবা। কতটা পুণ্যের ফল তিনি পেয়েছিলেন আমি জানি না, তবে আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ। বিনা কারণে হয়তো গালমন্দ করেন না, বাজে কথাও বলেন না। স্ত্রী এবং তার সম্মানের উপর যথেষ্ট যত্নশীল তিনি। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেছিলেন, মানিকের বিয়ে আরো ভালো ঘরের মেয়ের সাথে হতে পারত, বউটার সাথে একদমই মানায়নি, মেয়ের গায়ের রংটাও ওর থেকে বেশ চাপা, আহামরি দেখতেও সুন্দর না, তেমন বড়লোক ঘরের মেয়েও না, কি দেখে তোমরা বিয়ে করালে কে জানে। এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। আমাকে শুনিয়ে শুনিয়ে তিনি আরো অনেক কথা বলতে লাগলেন। তখন আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলেন, কোন সাহসে আপনি আমার স্ত্রীর সম্পর্কে এগুলো কথা বলছেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দেইনি। খালা শাশুড়ি তখন বলে উঠলেন, আমি কি মিথ্যা কথা বলেছি? তুই চাইলে এর থেকে 1000 গুণ ভালো মেয়েকে বিয়ে করতে পারতি। তখন মানিক বলল, আমি কি করতে পারতাম আর কি পারতাম না সেটা আপনার কাছ থেকে শুনতে চাইনি। আর আপনি যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর তাকে মেনে নিতে যদি আপনার অনেক বেশি কষ্ট হয় তাহলে আপনি আমার বাড়ি থেকে চলে যেতে পারেন। আমার খালা শাশুড়ি সেই দিনই চলে গেলেন। আমার শাশুড়ি মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। সে চলে গিয়েছিল কাঁদতে কাঁদতে। এই ঘটনা ঘটার পর আমার শাশুড়ি আমাকে আরো বেশি দেখতে পারতেন না। উঠতে বসতে আমাকে কথা শোনাতেন। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে তার রুমে নিয়ে গেলাম। শাশুড়ি মা বলে উঠলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, আপনার জন্য চা নিয়ে এসেছি মা, আপনি তো বিকালবেলা চা খান। তখন শাশুড়ি মা বলে উঠলো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তিনি আরো বললেন, আমার গায়ে এখনো যা শক্তি আছে তাতে আমি নিজেরটা নিজেই বানিয়ে খেতে পারবো, তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি ওনার কথায় রাগও হলাম না, বিরক্তও হলাম না, বরং তার কাছে যেয়ে বসলাম আর বললাম, মা, আপনি কি আমাকে অপছন্দ করেন? আমার কথা শুনে তিনি বললেন, এ কথার মানে কি? আমি জানতে চেয়েছি আপনি আমাকে অপছন্দ করেন কিনা। তিনি আমার কথার কোনো জবাব দিলেন না। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। আমি একটু হাসি মুখেই বললাম, মা, শাশুড়ি আর বউয়ের মধ্যে এরকম তিক্ত সম্পর্কের জন্য দায়ী কারা? আমাদের সমাজ দায়ী। এই প্রথাগুলো কে চালু করেছে? তখন তিনি বললেন, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। তখন আমি বললাম, আমি ঘর থেকে বের হয়ে যেতেই পারি, তারপর কি হবে? তখন আমার শাশুড়ি বলে উঠলেন, তুমি কি বলতে চাও? আমি বললাম, শাশুড়ি বৌমার দ্বন্দ্বের ভিতরে সবসময় শাশুড়িরই জিত হয়। অবশ্য হাতে গোনা কয়েকটা কাপুরুষ থাকে যারা মায়ের আঁচলে মুখ লুকিয়ে রাখে। আর যে পুরুষ এসব সমাধানের জন্য লড়াই করে তার কি হয় বলেন তো শাশুড়ি আম্মা? আম্মা বললেন, মানে? আমি বললাম, মানেটা খুব স্পষ্ট। এই শাশুড়ি বৌমার ঝগড়ার ভিতরে সবচেয়ে বেশি কে ভোগে বলেন তো? সেই ভদ্রলোক যার মা এবং বউ দুজন প্রতিদ্বন্দ্বী হিসেবে লেগে থাকে। এই ধরেন আপনার ছেলের কথাই, সারাদিন কাজ করে অফিস থেকে বাসায় ফিরলো, দুপুরে হয়ে যাওয়া ঘটনাটা হয় আপনি তাকে বলবেন, আর না হয়তো আমি তাকে বলবো। তখন সে বিচার বসাবে, হয় মায়ের হয়ে বউকে 2টা কথা শোনাবে, আর নয়তো বউয়ের হয়ে মাকে 2টা কথা শোনাবে। তখন এই ব্যাপারটা কেমন হবে মা? আমি দেখলাম আমার শাশুড়ি মা কিছুটা নরম হয়েছেন, তার মুখটা মায়াতে ভরে গেছে। তখন আমি তার হাতটা ধরে বললাম, বউ শাশুড়ির যুদ্ধ সেই আদি যুগ থেকেই চলে এসেছে।